ওয়েলকাম টু আওয়ার সেশন। আমরা আজকে পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রাণীবিদ্যা অধ্যায় ৮। এখানে আছে মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ। আমি রবিউল আলম, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাঁচি কলেজ, রাজশাহী। একাদশ শ্রেণীতে শ্রেণীকক্ষে পাঠদান করা হয়েছে। দ্বাদশ শ্রেণীতে উঠে আমরা অনলাইন ক্লাসে আবার একত্রিত হচ্ছি। এই ক্লাসের সুবিধা একটা, আমরা এটা স্টোর করে বা ধারণ করে রাখতে পারবো, প্রয়োজনীয়তা দেখতে পারবো। সো এদিক থেকে কোনোভাবেই এই ক্লাস কম উপকারী হবে না বলে আমি আশা করি। তাহলে আমাদের ক্লাসে চাই, পড়া শুরু করি। আমাদের আজকের অধ্যায় ৮-এ পিরিয়ড ১ মানে প্রথম ক্লাস আমার। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা তোমরা জানতে পারবা সমন্বয় কি, কিভাবে ঘটে, স্নায়ুতন্ত্র কি, এর কাজ কি, নিউরন কি এবং এর গঠন কেমন, নিউরনের প্রকারভেদ, আরও আছে স্টিমুলি, রিসেপ্টর, ইফেক্টর বলতে কি বুঝি, নিউরোগ্লিয়া ও নিউরোট্রান্সমিটার কি, নিউরো হরমোন ও নিউরোসেক্রেশন বলতে কি বুঝি, সিনাপস কি এবং এর গঠন কি, সিনাপসের কাজ, সিনাপসের মাধ্যমে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, এই সম্পর্কে আমরা জানতে পারব। প্রথমে আসছি সমন্বয় কাকে বলে। যে প্রক্রিয়ায় জীব বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সকল কার্যাবলী সুসম্পন্ন করে তাকে সমন্বয় বলে। তার মানে উদ্দীপনায় সাড়া দিতে হয়, এরপরে আসে অঙ্গতন্ত্রের মধ্যে যোগাযোগ, যোগাযোগের ফলে যে কার্যাবলী সুন্দরভাবে সম্পন্ন হয় সেটাকেই সমন্বয় বলি। তো ভৌত ও রাসায়নিক এই দুই পদ্ধতিতে প্রাণীর দেহের সমন্বয় ঘটে। ভৌত সমন্বয়কারী অঙ্গ হিসাবে কাজ করে স্নায়ুতন্ত্র, রাসায়নিক সমন্বয় হয় অন্ততন্ত্রের মাধ্যমে। এই দুই তন্ত্রের মাধ্যমে দেহের সমন্বয় ও নিয়ন্ত্রণ ক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। সমন্বয় নিয়ন্ত্রণে আমরা কিছু নতুন শব্দ শিখব প্রথমে, তারপরে অন্যান্য জিনিসগুলো শিখব। তাহলে প্রথমেই আসছি উদ্দীপনা কাকে বলে। জীবদেহের ভিতরে ও বাহিরে সংঘটিত যে কোনো পরিবর্তন শনাক্তযোগ্য এবং সাড়াদান উপযোগী হলে এই পরিবর্তনের যে কারণ, সেই কারণকে উদ্দীপনা বা স্টিমুলি বলে। এটাকে আমরা আকারগতভাবে দেখতে পাবো না, বুঝতে পারবো না, কিন্তু অনুভূতি যেমন বোঝা যায় সেইভাবেই উদ্দীপনার মাধ্যমে আমরা সবকিছু সংগ্রহ করতে পারবো, বুঝতে পারবো, আমাদের ব্রেন সেটা বুঝতে পারবে। উদ্দীপনার যে অঙ্গ গ্রহণ করে তাকে গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর বলে। উদ্দীপনা সমূহ যার সাহায্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে তাকে ইফেক্টর বলে। স্নায়ুতন্ত্রের একক তথা স্নায়ুকোষকে নিউরন বলে। উদ্দীপনা এই নিউরন দ্বারাই বাহিত হয়। তাহলে একাধিক নিউরন সম্মিলিতভাবে স্নায়ুতন্ত্র গঠন করে। সেন্সরি নিউরন যেগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তা বিশ্লেষণ করে মোটর নিউরনের মাধ্যমে সংশ্লিষ্ট উদ্দীপককে সাড়া পাঠায়। এভাবেই সমন্বয় গড়ে ওঠে। মানবদেহের যে তন্ত্র পরিবর্তনশীল পরিবেশে দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে এবং তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে এবং রাসায়নিক ও যান্ত্রিক উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে দেহের সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে। তবে স্নায়ুতন্ত্রের সংজ্ঞায় আমরা বলছি যে মানব দেহের যে তন্ত্রটা পরিবর্তনশীল পরিবেশ থেকে দেহের বিভিন্ন অঙ্গের উদ্দীপনা নিয়ে দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ সাধন করে, তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে এবং রাসায়নিক ও যান্ত্রিক উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে দেহের সম্পর্ক রক্ষা করে তাকে স্নায়ুতন্ত্র বলে। এই স্নায়ুতন্ত্র আমরা জানি ভ্রূণের যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম আছে, সেই ভ্রূণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্রের উৎপত্তি লাভ করে। স্নায়ুতন্ত্র এমন এক বিশেষ অঙ্গতন্ত্র যা দেহের অন্য অঙ্গতন্ত্রের কাজে সমন্বয় ও নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে। এবার আসছি আমরা স্নায়ুতন্ত্রের কাজ কি। পরিবেশের যে কোনো প্রভাবককে উপলব্ধি করে প্রতিক্রিয়া ব্যক্ত করা, পরিবেশের সাথে দেহের সমন্বয় সাধন করা, এটাই এর মূল কাজ বা প্রধান উদ্দেশ্য। তো পরিবেশ থেকে যে কোনো প্রভাবককে উপলব্ধি করে প্রতিক্রিয়া ব্যক্ত করা এবং পরিবেশের সাথে দেহের সমন্বয় সাধন করাই এটা এর প্রথম উদ্দেশ্য। পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা,
দেহের বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে সমন্বয় সাধন করে এদের সুনিয়ন্ত্রিত করা। যখন চলাচলের সময় মাথা, ঘাড়, চোখ, কান এগুলো অঙ্গ একই সাথে যেন সমন্বিত হয়, এটাই স্নায়ুতন্ত্রের কাজ। আরো কাজ স্মৃতিশক্তিগুলোকে সংরক্ষণ করা, জ্ঞান, চিন্তা শক্তি, বুদ্ধি, মানসিক আবেগ এগুলোকে নিয়ন্ত্রণ করা। যেসব কলার কাজের জন্য বাইরের উদ্দীপনার প্রয়োজন সেগুলোর কাজ শুরু করে দেওয়া বা নিয়ন্ত্রণ করা, যেমন ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিকলার সংকোচন, গ্রন্থির ক্ষরণ ইত্যাদি। স্নায়ুকোষসমূহের উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিচালনা করে সংবেদী অঙ্গসমূহগুলোকে কার্যকর করা, বিভিন্ন তথ্যসমূহ সংরক্ষণের মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে আচরণকে পরিবর্তন করা। তাহলে আমরা কয়েকটা কাজ এখানে দেখে নিলাম, স্নায়ুতন্ত্রের কাজগুলো, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর আসি নিউরন। নিউরনটা আমরা জানি যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক, এটাই হচ্ছে নিউরন। তাহলে মানুষের স্নায়বিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বলে। আমরা একটা নিউরনের চিত্র দেখছি। তাহলে প্রাণীদের গঠনমূলক স্নায়ুতন্ত্রের উপাদান হলো দুটি, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। তো নিউরনের যদি মারা যায় বা নিউরনের মৃত্যুর পর তার স্থানগুলো দখল করে নেয় এই নিউরোগ্লিয়া। তো মানুষের স্নায়ুতন্ত্রে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে। আমরা আগেই জেনেছি ভ্রূণীয় ইলেকট্রোড্রাম থেকে নিউরনের উৎপত্তি হয়। একটা আদর্শ নিউরনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। কোষদেহ আমরা চিত্রে দেখি যে কোষদেহ হচ্ছে এই অংশটুকু, তার মানে গোলাকার, তারকাকার বা ত্রিভুজাকার যে অংশ সেটাকে আমরা বলি কোষদেহ বা সেল বডি। এর মধ্যে প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, তারপরে লাইসোজোম, গ্লাইকোজেন এগুলো থাকে। আরো থাকে রঞ্জক কণিকা সমন্বিত অসংখ্য নিসল দানা। নিসল দানা কি? নিসল দানা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোমের সমন্বয়ে গঠিত আমিষ সংশ্লেষণকারী একটা ইউনিট বা একক। এরা নিউরোট্রান্সমিটার বস্তু তৈরি করে। তাহলে নিসল দানা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা রাইবোজোমের সমন্বয়ে গঠিত আমিষ সংশ্লেষণকারী একটা একক। এরা নিউরোট্রান্সমিটার তৈরি করে। আমরা একটা আদর্শ নিউরনের গঠনের মধ্যে প্রলম্বিত অংশ বা নিউরাইট নিয়ে এবার কথা বলবো। তাহলে প্রলম্বিত অংশ কি? কোষদেহ যেটা, সেই কোষদেহ থেকে যে অংশগুলো বের হয়ে গেছে, অসংখ্য শাখা প্রশাখা যে সৃষ্টি হয়েছে, এই শাখা প্রশাখাগুলোকেই প্রলম্বিত অংশ বা নিউরাইট বলে। এগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে ডেনড্রন, এই যে জালিকাগুলো যেটা কোষদেহের চারপাশে আছে, আর একটা হচ্ছে অ্যাক্সন, এই লম্বা একটা অংশ। অ্যাক্সন একটাই থাকে, ডেনড্রন অনেকগুলো থাকতে পারে। এখন ডেনড্রন কি? গ্রিক ডেন্ড্রো কথাটা থেকে এই ডেনড্রন শব্দটি এসছে। ডেন্ড্রো মানে বৃক্ষ, যা থেকে ডেনড্রন শব্দের উৎপত্তি। আসলে কোষদেহ থেকে, এই যে কোষদেহ থেকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়ে এটা দেখতে বৃক্ষের মতো বা গাছের মতো মনে হয়, তাই এর নামকরণ করা হয়েছে এই ডেনড্রন। তাহলে কোষদেহ থেকে উৎপন্ন ছোট ছোট বিভিন্ন শাখা প্রশাখাগুলোকে ডেনড্রন বলে। এইটা হচ্ছে অ্যাকশন, এটা কিন্তু ছোট ছোট না, এটা প্রলম্বিত লম্বা একটা অংশ। তাহলে ডেনড্রনের যে শাখা, এই শাখাগুলোকে আমরা ডেনড্রাইটস বলে থাকি। একটা নিউরনের এই ডেনড্রাইটসের সংখ্যা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেটা অসংখ্য হয়, আর যখন থাকে না তখন সেটার জন্য আমরা বলে থাকি শূন্য। শূন্য থেকে অসংখ্য এই ডেনড্রাইটের সংখ্যা হয়ে থাকে। স্নায়ুতন্ত্রের নিউরনের কোষদেহ ঘনভাবে সন্নিবেশিত হয়ে তৈরি করে এক ধরনের মেটার, সেটাকে আমরা বলি গ্রে মেটার। আর অ্যাকশনে আমরা দেখতে পাই হোয়াইট মেটার। হোয়াইট মেটার কেন পাই? কারণ অ্যাকশনে এই যে সোয়ান সেল থাকে, সোয়ান সেলের মধ্যে মার্লিন শীট থাকে, মানে অ্যাকশনকে ঘিরে এক ধরনের সাদা চর্বিযুক্ত আবরণ থাকে, সেই জন্যই এই মেটারগুলো হোয়াইট হয়ে থাকে, এই জন্য এটাকে হোয়াইট মেটার বলে। আমরা অ্যাকশনে আসি। এইবার
অ্যাকশন কোনটা? নিউরনের সোমা কোনটা? এই যে অংশটা সোমা বা কোষদেহ। এখান থেকে এর কোনো শাখা প্রশাখা নাই, প্রলম্বিত একটা অংশ আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি অ্যাকশন। তাহলে নিউরনের সোমা বা কোষদেহ হতে সৃষ্ট শাখা প্রশাখাবিহীন প্রলম্বিত অংশের নামই হচ্ছে অ্যাকশন। এর দৈর্ঘ্য কখনো কখনো 1 মিটারও দেখতে পাই, কখনো কখনো কয়েক মাইক্রোমিটার পর্যন্ত দেখতে পাই। তাহলে 1 মিটার কোথায় দেখতে পাই? 1 মিটার পাই আমরা সায়াটিক নার্ভে। আর খাটো অ্যাকশন থাকে মস্তিষ্কের নিউরনে, যেটা মাত্র কয়েক মাইক্রোমিটার হয়ে থাকে। অ্যাকশন যে প্রান্ত থেকে সৃষ্টি হয়, কোষদেহের যে প্রান্ত থেকে সৃষ্টি হয়, দ্যাট মিনস এখান থেকে সৃষ্টি হয়। তাহলে কোষদেহের নিশল দানাবিহীন যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয় তাকে অ্যাকশন হিলক বলে। তাহলে অ্যাকশন হিলকের জায়গাটা আমরা দেখে নিলাম। কোষদেহ থেকে যে নিশল দানাবিহীন কোষদেহের যে অংশ থেকে অ্যাকশন সৃষ্টি হয় তাকে অ্যাকশন হিলক বলে। এই অ্যাকশনটা যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় অ্যাক্সোলেমা। অ্যাকশনটা যে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে তাকে বলছি অ্যাক্সোলেমা। এখন অ্যাকশনের যে সাইটোপ্লাজম এটাকে বলা হচ্ছে অ্যাক্সোপ্লাজম। অ্যাকশনের মধ্যে কোনো নিঃসন্দানা থাকে না। তাহলে এর একটা কেন্দ্রীয় অক্ষ থাকে। এই যে অক্ষটাকে আমরা বলি অক্ষ স্তম্ভ। এবার আসি অ্যাকশনের আরো কিছু টার্ম আছে যেগুলো আমরা শিখে নিব। নিউরোলেমাটা কি? শ্বান কোষের আবরণ, যা মায়োলিন শীটকে আবৃত করে রাখে। তাহলে এই যে অংশ, এটা একটা শ্বান কোষ আছে, শ্বান কোষের যে আবরণ, বাইরের যে অংশ, সেটাকে আমরা বলছি নিউরোলেমা। অ্যাকশনকে ঘিরে এই শ্বান কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনকে ঘিরে একটা স্নেহ বস্তুর আবরণ থাকে। তাহলে অ্যাকশনের উপরে এবং স্নেহ বস্তু গঠিত একটা আবরণ থাকে, কয়েক স্তর বিশিষ্ট একটা আবরণ, যেটাকে আমরা বলি মায়োলিন শীট বা মেডুলারি শীট। এর উপরে থাকে এই নিউরোলেমা। তাহলে অনেক ক্ষেত্রে নিউরোলেমার ভিতরের দিকে স্নেহবস্তু দ্বারা গঠিত কয়েক স্তর আবরণী থাকে, যাকে মায়োলিন শীট বা মেডুলারি শীট বলে। এখন এই মায়োলিন এর উপর ভিত্তি করে, এর উপস্থিতির উপর ভিত্তি করে এই যে অ্যাকশন বা এই স্নায়ুতন্তুটাকে আমরা মায়োলিনেটেড বলে থাকি অথবা নন মায়োলিনেটেড বলে থাকি। মায়োলিন শীটযুক্ত স্নায়ুতন্তুকে মায়োলিনেটেড এবং মায়োলিন শীটবিহীন স্নায়ুতন্তুকে নন মায়োলিনেটেড স্নায়ুতন্তু বলে। মায়োলিনের এই আবরণ সব জায়গায় আবার থাকে না। তাহলে আমরা দেখছি যে এই মাঝে একটা খাঁজ, যেখানে কোনো মায়োলিন এর আবরণ নাই। এই একটা সোয়ান সেল, এই একটা সোয়ান সেল, মাঝে একটা সংকুচিত জায়গা দেখতে পাচ্ছি বা গিটের মতো একটা অংশ দেখতে পাচ্ছি। এই অংশটাকে বলা হয় নুডস অফ রেনোভিয়া বা রেনোভিয়ারের পর্ব। মায়োলিন শীতের অনুপস্থিতির ফলে সৃষ্ট যে গিটের মতো অংশ দেখা যায় তাকে রেনোভিয়ারের পর্ব বলা হয়। অ্যাকশনের শেষ প্রান্ত বিভক্ত হয়ে যে ক্ষুদ্র শাখা প্রশাখার সৃষ্টি করে তাকে অ্যাকশন টার্মিনাল বলে। অ্যাকশনের শেষ প্রান্ত আমরা খেয়াল করি, এই যে ব্রাঞ্চ হয়ে গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চ হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অ্যাকশন টার্মিনাল বা টেলোডেন্ড্রিয়ন। আর এই অ্যাকশন টার্মিনালের শেষ প্রান্তে একটা নবের মতো অংশ দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় সিন্যাপটিক নব। এই হচ্ছে আমাদের অ্যাকশন নিয়ে আলোচনা। এবার আমরা ওই অ্যাকশনের মধ্যেই যে মায়োলিন শীট থাকে, এই মায়োলিন শীট নিয়ে দুটো কথা বলবো। আমরা দুই ধরনের সেলের কথা বলে থাকি, একটা অলিগোডেন্ড্রোসাইট আর একটা হচ্ছে সোয়ান সেল বা সোয়ান কোষ। এখান থেকে সৃষ্টি হয় চর্বিযুক্ত স্তর। এই চর্বিযুক্ত স্তর যখন অ্যাকশনকে আবৃত করে রাখে তখন তাকে আমরা বলি, ওই স্তরটাকে বলি মায়োলিন শীট। দুই ধরনের কোষ থেকে এই মায়োলিন শীট তৈরি হয়। একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, আমরা এখানে বললাম। এটা কোথায় পাই? এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে থাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই কোষ থেকে মায়োলিন শীট তৈরি হয়। আর একটা হচ্ছে সোয়ান কোষ, এটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র থাকে, এখান থেকেও মায়োলিন শীট তৈরি হয়। তার মানে অলিগোডেন্ড্রোসাইট যেটা সিএনএস এ থাকে, এখান থেকে মায়োলিন তৈরি হয়। সোয়ান সেল যেটা পিএনএস এ থাকে, মানে পেরিফেরাল নার্ভ সেল, সেখান থেকেও এই মায়োলিন তৈরি হয়। আমরা এখানেও নুডস অফ রেনোভিয়ারটা দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনকে ঘিরে ওই যে মায়োলিন শীটের একটা স্তর পড়ে, সেই মায়োলিন শীটের স্তরটা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এই যে মায়োলিন শীটের উপরের যে আবরণ, সেটাকে আমরা বলছি নিউরোলেমা। তাহলে এটা একটা
সোয়ান সেল, তার মাঝে এই যে আমরা বলে থাকি নুটস অফ রেনোভিয়ার বা রেনোভিয়ারের পর্ব, তারপরে আরেকটা সোয়ান সেল যেটা অ্যাকশনকে আবৃত করে রাখছে মায়োলিন শিট দ্বারা। তো এই হচ্ছে অ্যাকশনের আলোচনা। এবার আসি নিউরনের টাইপ বা প্রকারভেদ। নিউরনের কোষদেহ থেকে যে প্রবর্ধক বা প্রলম্বিত অংশ এটা বের হয়ে যায়, এর উপর ভিত্তি করে নিউরনকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপোলার বা মেরুবিহীন নিউরন। যে নিউরনে মিনস অ্যাবসেন্ট, তাহলে মেরুবিহীন, ওই জন্য মেরুবিহীন। তো যে নিউরনে কোষদেহ থেকে কোনো প্রলম্বিত অংশ দেখতে পাওয়া যায় না বা বের হয় না, তাকে বলি অ্যাপোলার নিউরন। এখানে আমরা কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না, তাহলে যে নিউরনে কোষদেহ থেকে কোনো প্রলম্বিত অংশ বের হয় না তাকে অ্যাপোলার নিউরন বলি। সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে এই মেরুবিহীন এই নিউরনগুলো দেখতে পাওয়া যায়। এবার আসছি ইউনিপোলার, যেখান থেকে একটি অ্যাকশন বেরিয়েছে, মানে যে নিউরনের কোষদেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয়, যা পরে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি ডেনড্রাইট ও অন্যটি অ্যাকশনে পরিণত হয়, তাকে ইউনিপোলার নিউরন বলে। মানে কোষদেহ থেকে বের হচ্ছে একটি প্রলম্বিত অংশ বের হচ্ছে, যেটা পরবর্তীতে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ডেনড্রাইট একটি অ্যাকশনে পরিণত হচ্ছে। তাহলে এই ধরনের স্নায়ুতন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায়? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই ধরনের নিউরনগুলো আমরা দেখতে পাচ্ছি। এরা প্রধানত সেন্সরি ধরনের হয়ে থাকে। 3 নাম্বার বাইপোলার। বাইপোলার মানে দুটা মেরু, বাইপোলার বা দ্বিমেরুযুক্ত নিউরন। যে নিউরনের কোষদেহ থেকে, এটা কোষদেহ, দুটি প্রলম্বিত অংশ বের হয়েছে, তাকে বলি আমরা বাইপোলার। এই দুটি প্রলম্বিত অংশের একটি হচ্ছে ডেনড্রাইট আর একটি হচ্ছে অ্যাকশন। তাহলে বাইপোলারে ডেনড্রাইট এবং অ্যাকশন দুটি থাকছে। মানব ভ্রূণে যে স্নায়ুতন্ত্রগুলো দেখতে পাই আমরা, সে সবগুলোই হয় বাইপোলার, আর পরবর্তীতে এগুলো আবার ইউনিপোলার বা মাল্টিপোলার নিউরনে পরিণত হয়। এটা ভ্রূণের ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে একটা রেটিনা, কক্লিয়া, নাকে এই ধরনের নিউরন আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে বাইপোলার নিউরন হলো। এবার আসছি আমরা মাল্টিপোলার নিউরন বা মুহমেরুযুক্ত নিউরন। আমরা এই নিউরনটাই সচরাচর দেখে থাকি বা পড়ে থাকি। তাহলে যে নিউরনের কোষদেহ থেকে অনেক প্রলম্বিত অংশ বের হয়, যার একটি হচ্ছে অ্যাকশন আর বাকিগুলো ছোট ছোট, এগুলোকে আমরা বলি ডেনড্রাইট। তাকে এই ধরনের নিউরনগুলোকে আমরা মাল্টিপোলার নিউরন বলি। এগুলো আমাদের মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে দেখতে পাই। তাহলে মাল্টিপোলার নিউরন হলো যে নিউরনের কোষদেহ থেকে ডেনড্রাইটও বের হচ্ছে, আবার অ্যাকশনও বের হচ্ছে, সেটাকে আমরা বলি মাল্টিপোলার নিউরন। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডে এই ধরনের নিউরন থাকে। 5 নাম্বারটা হলো সিউডো ইউনিপোলার বা ছদ্ম মেরুযুক্ত নিউরন। এই জন্য একে ছদ্ম বলা হচ্ছে। আমরা দেখি কি কারণে, যে নিউরনের প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে। এই নিউরনের দুটি, উপরে একটা যাচ্ছে নিচে একটা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দুটি প্রলম্বিত অংশ আছে। এই প্রলম্বিত অংশটা আবার মিলিত হয়ে একটিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় সিউডো ইউনিপোলার নিউরন। দেখতে ইউনিপোলারের হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নিউরন থেকে সৃষ্টি হয়েছে। মানে প্রথমে এদের ছিল বাইপোলার, পরে এরা হয়েছে ইউনিপোলার। এগুলো তো সাধারণত গ্যাংলিয়াতে দেখতে পাওয়া যায়, স্পাইনাল গ্যাংলিয়া, কর্টিকা স্নায়ু গ্যাংলিয়া। এটা একটা গ্যাংলিয়া বলতে নার্ভের যে জাংশনের মতো থাকে, সেটাকে আমরা গ্যাংলিয়া বলি। এই ধরনের নিউরন দেখতে পাই। এবার আসছি আমরা নিউরোগ্লিয়া বা নার্ভের আঠা বলে থাকি একে। তার মানে নিউরন, কেন্দ্রীয় ও পেরিফেরাল স্নায়ুতন্ত্রগুলো কিছু নির্দিষ্ট কোষগুলির উপর নির্ভর করে, যা নিউরনকে ধারণ করে। তাহলে নিউরনকে ধরে রাখছে, আবার সুরক্ষা দিচ্ছে যে কোষগুলো, সেগুলোই হচ্ছে নিউরোগ্লিয়া। এগুলোকে স্নায়ুতন্ত্রের অগোচরের নায়ক বলা হচ্ছে। স্নায়ুতন্ত্রকে বা নিউরনকে পাশ থেকে সবসময় সাহায্য করে থাকে এই নিউরোগ্লিয়া। তাহলে এরা নিউরনের মায়োলিন গঠন করে, তাদেরকে সুরক্ষা দেয়। নিউরনের মধ্য দিয়ে যে উদ্দীপনাটা পরিবাহিত হয় এর গতি বৃদ্ধি করে, কিন্তু নিজে কিন্তু উদ্দীপনা বহন করে না। নিউরনের অক্সিজেন ও পুষ্টি যোগায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের এই নিউরোগ্লিয়া আছে। এই যে নিউরোগ্লিয়াগুলো নামগুলো ধরে রাখছে, এই যে অলিগোডেন্ড্রোসাইট, আমরা দেখেছি নিউরোগ্লিয়া 4 রকম: অ্যাস্ট্রোসাইটিস, অলিগোডেন্ড্রোসাইটিস, মাইক্রোগ্লিয়া, অ্যাপেন্ডাইমা।
এই যে অলিগোডেন্ড্রোসাইট কিভাবে নিউরনের অ্যাকশনের সঙ্গে সংযুক্ত আছে, অন্যগুলো আমরা দেখতে পাবো। এই চিত্রগুলোর মধ্যে এটা একটু ক্লিয়ার হবে যে নিউরনের সাথে আঠার মতো লেগে থাকছে এবং নিউরনকে সাহায্য করছে, সুরক্ষা দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, পুষ্টি দিচ্ছে, এর মধ্যে কোনো প্যাথোজেন ঢুকলে সেগুলোকে মেরে ফেলছে। এইগুলোই কাজ হচ্ছে এই নিউরোগ্লিয়ার। আর এটা নিউরোগ্লিয়ার নিউরনের সঙ্গে সংযুক্ত থাকে বলে সবসময় একে নার্ভের বা নিউরনের আঠা বলা হচ্ছে। এইবার আসছি আমরা নিউরো ট্রান্সমিটার। নিউরো, এটা তাহলে আমরা নিউরন, ব্রেন এগুলোর শব্দ নিউরো, ট্রান্সমিট করে তাই ট্রান্সমিটার। যেসব রাসায়নিক পদার্থ সাইন্যাপসের মধ্য দিয়ে এক নিউরন থেকে অন্য নিউরন বা পেশি বা গ্রন্থিতে স্নায়ু উদ্দীপনা বহন করে তাকে নিউরো ট্রান্সমিটার বলে। তাহলে কিছু রাসায়নিক পদার্থ থাকে, এক নিউরন থেকে আরেক নিউরনের মাঝে থাকে সাইন্যাপস, এর মধ্য দিয়ে পরিবাহিত হয়ে আরেকটা নিউরনে যাচ্ছে বা গ্রন্থিতে যাচ্ছে বা পেশিতে যাচ্ছে, নিয়ে স্নায়ু উদ্দীপনা বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে যে এই পদার্থগুলো, সেই পদার্থটাই হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এটা কয়েক ধরনের হয়ে থাকে, যেমন আমরা বলি জৈব অ্যামিন, এটার মধ্যে পড়ে ইপিনেফ্রিন, হিস্টামিন, সেরোটোনিন, আরও অনেক আছে, পেপটাইড, এন্ডোরফিন, ডাইনোফিন, নিউরোটেনসিন, অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, এটিপি, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার। নিউরো হরমোন কি? নিউরন থেকে নিঃসৃত হচ্ছে যে রাসায়নিক পদার্থ এবং রক্তে প্রবেশ করছে এবং হরমোনের মতো আচরণ করছে, তখন তাকে বলা হচ্ছে নিউরো হরমোন। নিউরন থেকে নিঃসৃত কোনো রাসায়নিক পদার্থ যখন রক্তে যায় এবং হরমোনের মতো আচরণ করে বা কাজ করে, তখন তাকে নিউরো হরমোন বলে। আবার স্নায়ুপ্রান্ত থেকে, তার মানে নিউরন থেকে নিঃসৃত কোনো রাসায়নিক বস্তু যদি বহিঃকোষীয় তরল বা কোনো সুনির্দিষ্ট অঙ্গে মুক্ত হয়, তখন তাকে নিউরো সেক্রেশন বলা হয়। স্নায়ুপ্রান্ত থেকে নিঃসৃত রাসায়নিক বস্তু, এটাও রাসায়নিক বস্তু, এটা যাচ্ছে কোথায়? বহিঃকোষীয় তরলে বা অন্য কোনো সুনির্দিষ্ট অঙ্গে, তখন তাকে বলা হচ্ছে নিউরো সেক্রেশন। এবার আমরা আসলাম সাইন্যাপসে। সাইন্যাপস মানে একটা জয়েন্ট বা জাংশন। কিসের জাংশন? দুটো নিউরনের মাঝে। তাহলে সাইন্যাপস হলো দুটো নিউরনের মধ্যে সংযোগস্থল। স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত। এই নিউরনগুলোর মধ্যে কোনো প্রত্যক্ষ প্রোটোপ্লাজমীয় সংযোগ থাকে না। স্নায়ুতন্ত্রের মধ্যে অসংখ্য নিউরন থাকলে একটা নিউরন আর একটা নিউরনের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়, এর মাঝে একটা গ্যাপ, একটা ফাঁকা জায়গা আছে। যেমন তো একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত অন্য একটি নিউরনের ডেনড্রাইটের প্রান্তের খুব কাছে অবস্থান করে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এটা একটা নিউরনের একটা অংশ, এটা একটা নিউরনের অংশ, মাঝে একটা জাংশনের মতো একটা জায়গা রয়েছে। তাহলে দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশনের প্রান্ত শেষ হয়, অন্য একটি নিউরনের শুরু হয়, তাকে সিনাপস বা সাইন্যাপস বলে। তাহলে একটা নিউরন আর একটা নিউরন, তাহলে এই নিউরনের এখানে থাকে কি? অ্যাকশনের অংশ। আরেকটা নিউরনের এটা অ্যাকশন হতে পারে, নাও পারে, ডেনড্রাইটও হতে পারে। তাহলে এর মাঝে যে ফাঁকা অঞ্চল, একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চলের মধ্যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার পরিবাহিত হয়, সংযোগ সাধিত হয়, একটা জাংশনের মতো অংশ, সেটাকে বলে সিনাপস। আর শুধু ফাঁকা জায়গাটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। তাহলে প্রি সিনাপটিক নিউরন, পোস্ট সিনাপটিক নিউরন, এগুলো আমরা একটু বুঝবো। প্রথমে প্রি মানে পূর্বে, পোস্ট হচ্ছে পরে। তাহলে প্রি সিনাপটিক নিউরন, তাহলে প্রথমটা যে নিউরনের অ্যাকশনের সিনাপস গঠনে অংশ নেয়, এই সিনাপস গঠনে অংশ নিচ্ছে, যেটা অ্যাকশন, সবসময় অ্যাকশনই থাকবে এখানে, অংশ নাই, তাকে বলা হয় প্রি সিনাপটিক নিউরন। পোস্ট সিনাপটিক নিউরন কোনটা? সিনাপস গঠন করে অন্য নিউরন, যেটা অ্যাকশন থাকতেও পারে নাও পারে, সেইটাকে বলা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন। তাহলে প্রিসিন্যাপটিক নিউরনের প্রিসিন্যাপটিক ঝিল্লি, এর সামনের যে অংশ, যেটাকে বলছি আমরা প্রিসিন্যাপটিক মেমব্রেন। আর পোস্ট সিনাপটিক ঝিল্লি, এই যে পরের যে পোস্ট সিনাপটিক নিউরন, সেটার যে ঝিল্লিটা, সেটাকে আমরা বলছি পোস্ট সিনাপটিক ঝিল্লি। এই প্রিসিন্যাপটিক ঝিল্লি এবং পোস্ট সিনাপটিক ঝিল্লি সম্মিলিতভাবে যে অঞ্চলটা গঠন করে, সেটাকে, এই যে ফাঁকা অঞ্চলটা গঠন করে, এটাকে বলা হয় সিনাপস। এতে দুটোর মাঝে একটা ফাঁকা অঞ্চল রয়েছে, যার ফাঁকাটা হচ্ছে কত? 20 ন্যানোমিটার ফাঁকযুক্ত একটা অঞ্চল।
এই ফাঁকটাকে বলা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। তাহলে এটা হচ্ছে জংশন, যার মধ্য দিয়ে নিউরোট্রান্সমিটার পরিবাহিত হয় সম্পূর্ণ কাজ মিলে, এটা হচ্ছে সিন্যাপস। আর এই শুধু ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। সিনাপসের আরো কথা, প্রিসিন্যাপটিক ঝিল্লি প্রকৃতপক্ষে প্রিসিন্যাপটিক নিউরনের অ্যাকশনের স্ফীতপ্রান্তের অংশ। আমরা বলেছি অলরেডি, এই অ্যাকশনের স্ফীতপাংশ কোনটা? ওই যে সিন্যাপটিক নব যেটাকে বলছে, এই অঞ্চলটা দেখো একটু গোলাকার হয়ে একটা স্ফীত অংশ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকশনের এই স্ফীত অংশটাকে বলা হয় সিন্যাপটিক নব। তাহলে প্রিসিন্যাপটিক ঝিল্লি থাকে কোথায়? প্রিসিন্যাপটিক নিউরনে। নিউরনের যে অংশটা স্ফীত হয় সেই অংশটাকে আমরা বলছি সিন্যাপটিক নব। এই নবের ভিতরে অসংখ্য থলিকা রয়েছে, যেটাকে আমরা বলছি সিন্যাপটিক ভেসিকল। তাহলে এই নবের ভিতরে অসংখ্য থলিকা দেখতে পাই, যাকে আমরা বলি সিন্যাপটিক ভেসিকল। এই ভেসিকল গুলো এক ধরনের বস্তু থাকে এই ভেসিকল গুলোর মধ্যে, যেটাকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। যে রাসায়নিক পদার্থ বা বস্তুগুলো থাকে তাকে বলি নিউরোট্রান্সমিটার। এতে আরো অনেক জিনিস থাকে এই সিন্যাপটিক নবে। মাইটোকন্ড্রিয়া থাকে, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, মাইক্রোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট, এগুলো। তাহলে সিন্যাপটিক ভেসিকল আমরা বুঝলাম যে সিন্যাপটিক নবের মধ্যে একটা থলিকা থাকে, যার মধ্যে নিউরোট্রান্সমিটার থাকে। এই থলিকাটাকে আমরা বলছি সিন্যাপটিক ভেসিকল। পোস্ট সিন্যাপটিক ঝিল্লি হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরনের কোষদেহ, ডেনড্রাইট বা অ্যাকশনের অংশ। তা আমরা বলেছিলাম আগেই যে পোস্ট সিন্যাপটিক যেটা নিউরন, তার কোষদেহ এটা হতে পারে, ডেনড্রাইট হতে পারে, অ্যাকশন হতে পারে। এই কোষদেহ, ডেনড্রাইট বা অ্যাকশন যাই হোক না কেন, তার যে ঝিল্লি সেটাই হচ্ছে পোস্ট সিন্যাপটিক ঝিল্লি। এইবার আসছি আমরা সিনাপসের প্রকারভেদ। আমরা 4 ধরনের সিনাপস দেখতে পাই। আমরা নাম শুনে অনেকটা বুঝতে পারবো। ডেনড্রাইটিক, একশো মানে অ্যাকশনের 100, ডেনড্রাইটিক বলতে ডেনড্রাইট। তাহলে এই যে সংযুক্তি, এক্ষেত্রে একটা নিউরনের অ্যাকশনের অংশ অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। ডেনড্রাইটিক, একটা নিউরনের অ্যাকশন, এই যে অ্যাকশন, আর একটা নিউরনের এই যে ডেনড্রাইট, নিউরন আর ডেনড্রাইটের যে সংযুক্তি হচ্ছে, তাই তখন এই ধরনের সিনাপসকে আমরা বলছি ডেনড্রাইটিক সিনাপস। আরেকটা হচ্ছে কি অ্যাক্সোসোমাটিক। এক্ষেত্রে একটি নিউরনের অ্যাকশনের অংশ অন্য নিউরনের সোমা বা কোষদেহের সাথে যুক্ত থাকে। তাহলে একটা নিউরনের অ্যাকশন আর একটা সোমা বা কোষদেহের সাথে যুক্ত থাকছে। অ্যাকসেন্টিক, এক্ষেত্রে একটি নিউরনের অ্যাকশনের অংশ অন্য নিউরনের অ্যাকশনের সাথে যুক্ত থাকছে। এটার অ্যাকশন এবং এটার অ্যাকশন, দুইটি অ্যাকসেন্টিক, অ্যাকসনিক বলা হচ্ছে। তাহলে অ্যাকসনিক কি বুঝলাম? একটি নিউরনের অ্যাকশনের অংশ অন্য নিউরনের অ্যাকশনের সাথে যুক্ত থাকলে তাকে বলছি অ্যাকসনিক। একটি নিউরনের ডেনড্রাইটিক, একটি নিউরনের ডেনড্রাইট যখন আরেকটি নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকছে, তখন সেটাকে আমরা বলছি ডেনড্রাইটিক। এইবার আসছি সিনাপসের কাজ। স্নায়বিক বার্তাগুলো একটি স্নায়ুকোষ থেকে অপর স্নায়ুকোষে সঞ্চারণ করা। এই যে উদ্দীপনা, প্রথম কাজ দেখো সিনাপসের কাজ, এই উদ্দীপনা প্রিসিন্যাপটিক নিউরনের মধ্যে আসে, এখান থেকে পরের পোস্টসিন্যাপটিক নিউরনে প্রেরণ করাই হচ্ছে এই সিনাপসের প্রথম কাজ। এই স্নায়ু উদ্দীপনাগুলোকে একদিকে প্রবাহিত করে, বিপরীত দিকে কখনো স্নায়ু উদ্দীপনা যাবে না। সিনাপস কি করে? এই স্নায়ু উদ্দীপনাগুলোকে একদিকে পৌঁছাতে সাহায্য করে। এবং পরবর্তী স্নায়ুকোষ, মানে এই প্রিসিন্যাপটিক নিউরন, পোস্টসিন্যাপটিক নিউরন, তাহলে পোস্ট হলে পরবর্তী, তাহলে পরবর্তী স্নায়ুকোষগুলোকে উত্তেজিত করা বা এর উত্তেজনাগুলো যদি থাকে বেশি, তাহলে তাকে সে প্রশমিত করা, এইভাবে প্রেরণ করা এই সিনাপসের কাজ। প্রচন্ড যখন স্নায়ু উদ্দীপনা থাকে, তখন নিউরোট্রান্সমিটার পদার্থের ক্ষরণটাকে কমিয়ে দেয় এই সিনাপস, যে অতি উদ্দীপনা প্রবাহে বাধা দেয়, ফলে কার্যকর অংশে ক্ষতির হাত থেকে রক্ষা পায়। মানে যদি কোনো কারণে এই প্রিসিন্যাপটিক নিউরন খুব উত্তেজিত থাকে বা
প্রচন্ড স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে থাকে, এই উদ্দীপনাটা পরবর্তী জায়গায় যদি ট্রান্সমিট হয় একইভাবে, তাহলে সেই অংশটা ক্ষতি হতে পারে বা নিউরনের ক্ষতি হতে পারে বা শরীরের ক্ষতি হতে পারে। তাই এটাকে এই সিনাপসের মধ্যে তার কর্মক্ষমতাটাকে কমিয়ে দিয়ে পরবর্তী অংশে প্রেরণ করা হয়। আবার অন্যভাবে কমায়, দেখো স্নায়ুতন্ত্রের স্নায়ুসমূহ অতি উদ্দীপিত হলে অবসাদগ্রস্ত হয়ে বাধা দেয়, মানে এই জায়গার মুভমেন্টটাকে কমায় দিয়ে এইটাকে একটু ধীর গতি করে দিয়ে সেই উদ্দীপিত অংশটা মানে উদ্দীপনাটা ধীরে পরিবহন করে। আবার যদি খুবই ছোট মাত্রার বা নিচু মাত্রার উদ্দীপনা থাকে, তাহলে সেটাকে বাছাই করে বাদ দিয়ে দেওয়া হয়। সব উদ্দীপনার ক্রিয়াকে, যত উদ্দীপনা আছে এগুলোকে এক জায়গায় সমষ্টিবদ্ধ করে দিয়ে তথ্য সংগ্রহে সহায়তা করে। স্মৃতিশক্তির ভৌত কাঠামো হিসাবেও এটা কাজ করে। এই হচ্ছে সিনাপসের কাজ। আমরা এবার আসবো যে সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা কিভাবে পরিবাহিত হচ্ছে। এখন আমরা দেখি, প্রথমেই এটা হচ্ছে একটা নিউরনের অংশ, অ্যাকশন। তাহলে স্নায়ু উদ্দীপনা, এই যে স্নায়ু উদ্দীপনা, নার্ভ ইম্পালস যেটাকে বলছি, প্রিসিন্যাপটিক নিউরনের সাইন্যাপটিক নবে পৌঁছালে, তাহলে এটা প্রিসিন্যাপটিক নিউরন এর এই যে স্ফীত অংশ যেটাকে সাইন্যাপটিক নব বলি, এই নবে যদি এসে পৌঁছায়, তখন হয় কি, এর প্রাচীর যেটা থাকে সেই প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়। তার মানে বাহির থেকে বহিরাগত বস্তুর মধ্যে প্রবেশ করতে পারে, এর আগে প্রবেশ করতে পারে না। তাহলে উদ্দীপনা যখন প্রিসিন্যাপটিক নিউরনের সাইন্যাপটিক নবে পৌঁছায়, তখন এর ঝিল্লিটা উত্তেজিত হয় এবং এর ভেদ্যতা বেড়ে যায়। যখনই ভেদ্যতা বাড়ে, তখন বহিঃকোষীয় তরল থেকে ক্যালসিয়াম আয়ন এই সিন্যাপটিক নবে প্রবেশ করে। এই ক্যালসিয়াম আয়ন কি করে, এই মাইটোকন্ড্রিয়াকে উদ্দীপ্ত করে। ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে এটিপি এজ এনজাইম আছে তাকে সক্রিয় করে। এই এটিপি এনজাইম করে কি, এটিপি থেকে জৈব শক্তি মুক্ত করে, যা সিন্যাপটিক নবে বিদ্যমান। সিন্যাপটিক নবে এই যে বিদ্যমান ভেসিকলগুলো, এগুলোকে ছিঁড়ে ফেলে, র্যাপচার করে, বিদীর্ণ করে, যাই বলি না কেন, এই বিদীর্ণ করে এখান থেকে নিউরোট্রান্সমিটার গুলো বের করে নিয়ে আসে। এই নিউরোট্রান্সমিটার গুলো তখন কোথায় যায়, এই যে সাইন্যাপটিক ক্লেফট এর মধ্যে বেরিয়ে আসে। এই নিউরোট্রান্সমিটার পথসমূহ তখন ব্যাপন পদ্ধতিতে সিন্যাপটিক ক্লেফট অতিক্রম করে কোথায় চলে যাচ্ছে, পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে। এই যে পোস্ট সিন্যাপটিক ঝিল্লি, প্রিসিন্যাপটিক মেমব্রেন থেকে পোস্ট সিন্যাপটিক মেমব্রেনে চলে গেল নিউরোট্রান্সমিটার। যে করলো কি, নিউরোট্রান্সমিটার যৌগ গঠন করলো। এটা ওইখানে রিসেপ্টর আছে, পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে বিদ্যমান রিসেপ্টরের সাথে মিশে ওইখানে নিউরোট্রান্সমিটার যৌগ গঠন করে। এই যৌগ পোস্ট সিন্যাপটিক নিউরনের পর্দার ভেদ্যতা বাড়িয়ে দেয়। তখন বহিঃকোষীয় তরল থেকে সোডিয়ামের মধ্যে প্রবেশ করে এবং পটাশিয়াম, সোডিয়ামটা প্রবেশ করছে এবং পটাশিয়ামটা বেরিয়ে যায়। তাহলে এখানে আমরা কি দেখলাম, নিউরোট্রান্সমিটার গুলো ব্যাপন পদ্ধতিতে সিন্যাপটিক ক্লেফট অতিক্রম করে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে যায়, যে পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে যে রিসেপ্টর গুলো আছে তার সঙ্গে মিশে নিউরোট্রান্সমিটার যৌগ গঠন করে। এই নিউরোট্রান্সমিটার যৌগগুলো এই যে পোস্ট সিন্যাপটিক মেমব্রেন যেটা রয়েছে, এই পোস্ট সিন্যাপটিক মেমব্রেনের ভেদ্যতাটা বাড়িয়ে দেয়। তখন বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম এর ভিতরে প্রবেশ করে, পটাশিয়াম বাইরে বের হয়ে আসে। সোডিয়াম পটাশিয়ামের যে আয়নিক ব্যালেন্স, একটা বের হয়ে যাচ্ছে, একটা প্রবেশ করছে, এটা রক্ষিত হচ্ছে এবং পোস্ট সিন্যাপটিক ঝিল্লিতে একটা অ্যাকশন পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, যেটা নাকি সংকেত সৃষ্টির মাধ্যমে পোস্ট সিন্যাপটিক নিউরনের দিকে প্রবাহিত করছে। আমরা আরেকটু দেখে নেই এই চিত্রের মাধ্যমে। আমরা এখানেও দেখতে পাচ্ছি প্রিসিন্যাপটিক নিউরনের মধ্যে একটা উদ্দীপনা আসলো। উদ্দীপনা আসলে হয় কি, এই যে মেমব্রেন, প্রিসিন্যাপটিক নিউরনের মেমব্রেন, এই মেমব্রেনের ভেদ্যতাটা বেড়ে যায়। তখন ক্যালসিয়াম আয়নের মধ্যে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার উপর কাজ করে। মাইটোকন্ড্রিয়া থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়, এটাকে এটিপি এজ এনজাইম বলে। এই এনজাইম করে কি, এটিপি কে মুক্ত করে। তখন এই সিন্যাপটিক ভেসিকলের, সাইন্যাপটিক যে ভেসিকল আছে, এই ভেসিকলের বা থলি ছিঁড়ে ফেলে বা বিদীর্ণ করে। তখন এর মধ্যে যে নিউরোট্রান্সমিটার গুলো আছে, এই নিউরোট্রান্সমিটার গুলো বের হয়ে আসে। তাহলে নিউরোট্রান্সমিটার পদার্থ, এটা কি অ্যাসিটাইল কোলিন, এটা একটা নিউরোট্রান্সমিটার পদার্থ।
এগুলো প্রিসিন্যাপটিক ঝিল্লি ভেদ করে সিন্যাপটিক ক্লেফটে আসে, তার মানে এই মাঝের জায়গাটা সিন্যাপটিক ক্লেফট, এই মাঝের জায়গায় আসে। এখান থেকে এগুলো এই যে রিসেপ্টর অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, এই রিসেপ্টর গুলো করে কি ওই নিউরোট্রান্সমিটার গুলো ধারণ করে এবং একটা অঞ্চল সৃষ্টি করে, যারা নাকি বহিঃকোষীয় তরল এই পোস্টসিন্যাপটিক নিউরনের ভেদ্যতাটা বাড়িয়ে দেয়, যে বহিঃকোষীয় তরল থেকে সোডিয়াম ভিতরে নিয়ে আসে এবং পটাশিয়াম বের করে দেয়। সোডিয়াম তাহলে ভিতরে প্রবেশ করে, পটাশিয়াম বের হয়ে যায়। বের হয়ে গেলে স্নায়ুর সংকেত তৈরি হয়, যার মাধ্যমে এই স্নায়ু সংকেতটা পরিবাহিত হয়। তো এই হচ্ছে আমাদের সিনাপসিসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা পরিবহনের প্রবাহ চিত্র। এটুকু আমরা শিখলাম। এরপরে আমরা আসছি স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস। স্নায়ুতন্ত্র দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কতগুলি জোড়া জোড়া স্নায়ু বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করে বা সংযোগ স্থাপন করে। এই স্নায়ুগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ু। তাহলে এই স্নায়ু আবার দুই ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র 12 জোড়া ও 31 জোড়া, তাহলে 12 জোড়া হলো কর্টিক স্নায়ু, 31 জোড়া হলো সুষুম্না স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এগুলো কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন হয়ে প্রধানত দেহের অনৈচ্ছিক গঠনের সাথে সম্পর্কযুক্ত ভিসারাল অঙ্গ। ভিসারাল অঙ্গ কোনগুলো? হৃৎপিণ্ড, পাকস্থলী, এগুলো অঙ্গ। ভিসারার মাধ্যমে আবৃত থাকে যে অঙ্গগুলো, সেগুলোকে ভিসারাল অঙ্গ বলে। এগুলো বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন হৃদস্পন্দন, পেরিস্টালসিস, এগুলো। এই স্নায়ুতন্ত্র আমার দুই ধরনের, একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। এই হচ্ছে, আমরা চিত্রটা আবার এখানে একটু দেখি। স্নায়ুতন্ত্র দুই প্রকার, একটা কেন্দ্রীয়, একটা প্রান্তীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই প্রকার, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। প্রান্তীয় কোনটা? ঐচ্ছিক স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আবার করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সুষুম্না স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সুষুম্না এবং করটিক স্নায়ু। এই দুই ভাবে বিভক্ত হয়ে যায়। এবার আমরা আসছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংক্ষিপ্ত কিছু আলোচনা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না স্নায়ুকাণ্ড নিয়ে গঠিত। ভ্রূণের ইক্টোডার্মের কথা আমরা আগে বলেছি। ভ্রূণের ইক্টোডার্ম থেকে এই স্নায়ুতন্ত্র বিকাশ লাভ করে। ইক্টোডার্মের ভিতরের দিকে ভাঁজ হয়ে একটি ফাঁপা নিউরাল নালী দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করা হয়। তাহলে ইক্টোডার্মটাই ভিতরের দিকে ভাঁজ হয়ে একটা নালী সৃষ্টি করছে, যাকে আমরা বলছি নিউরাল নালী। এই নিউরাল নালীটা দেহ দৈর্ঘ্য বরাবর বিস্তার লাভ করে। এই নিউরাল নালী ভ্রূণীয় বিকাশের সাথে সাথে একটা স্ফীতকার অঞ্চল সৃষ্টি হয়, যেটাকে মস্তিষ্ক বলে, এবং একটা লম্বা দণ্ডাকার অঞ্চল গঠন করে, যাকে সুষুম্না কাণ্ড বলে। তাহলে সম্মুখ নিউরাল নালীর অভ্যন্তরে মস্তিষ্কের 3টি অঞ্চল দেখা যায়, যা পূর্ণাঙ্গ প্রাণীতে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক গঠন করে। তাহলে এই নিউরাল নালী থেকেই আমাদের মস্তিষ্ক তৈরি হচ্ছে, সুষুম্না কাণ্ড তৈরি হচ্ছে। সমগ্র মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড একটি দৃঢ় মজবুত আবরণে আবৃত থাকে। তাহলে মস্তিষ্কটা একটা আবরণ দ্বারা, বা সুষুম্না কাণ্ডটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে, যাকে আমরা বলি মেনিনজেস। মেনিনজেসের ইনফ্লামেশন, মেনিনজাইটিস। মেনিনজেস 3টি ঝিল্লি দ্বারা গঠিত। একটা ডুরামেটার, বাইরের যে অঞ্চলটা, সেটাকে বলা হয়, এই যে আমরা চিত্র দেখতে পাচ্ছি, ডুরামেটার। এর পরেই মধ্যবর্তী যে অঞ্চল, সেটাকে বলে অ্যারাকনয়েড মেটার। আর শেষে আরেকটা দেখতে পাই, পায়ামেটার। তাহলে 3টা ম্যাটারের কথা বলা হচ্ছে, ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার। ডুরামেটার, অ্যারাকনয়েড মেটারের পরেই আরেকটা স্পেস দেখতে পাই, সাব অ্যারাকনয়েড স্পেস। এই হচ্ছে সিএনএস এর গঠন চিত্র। আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।